খানিকটা বিলম্ব হয়েছে, তার কারণ কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে আমি প্রায় 3টে পর্যন্ত এই প্রবল রৌদ্রের মধ্যে বিভিন্ন গ্রামে মানুষের সঙ্গে মিলিত হয়েছি। তাই আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এই সভাতে আছেন, আমি কৃতজ্ঞ কৃতার্থ। বিশেষ করে মাতৃমণ্ডলী যে সংখ্যায় এসেছেন, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, আমি দেবী শক্তিকে প্রণাম জানাই। আজকের এই সভায় স্থানীয় পঞ্চায়েত সুব্রত ভাই আছেন, সঞ্চালক এই অঞ্চলের বিরোধী দলনেতা ভূপাল ভাই আছেন, আমাদের বর্ষিয়ান অমলেন্দু দা থেকে, সমীর অগস্তি থেকে, আমাদের মনোজ ভাই থেকে, বিধানসভার কনভেনার অভিজিৎ মাইতি থেকে, ব্লক নেতৃত্ব অশোক করণ চন্দন দাস থেকে, মন্ডল সভাপতি ধনঞ্জয় ভাই সহ সমস্ত নেতৃত্ব এবং আমাদের 8 জন পঞ্চায়েতের মেম্বার এখানে আছেন। 6 জন পঞ্চায়েতের মেম্বার এখানে আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন 23শে এপ্রিল নির্বাচন, প্রথম দফার এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তার আশীর্বাদ নিয়ে আমি পুনর্বার এখানে প্রার্থী হয়েছি। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, 1 নম্বরে নাম আছে, এবং আপনাদের প্রিয় প্রতীক পদ্ম ফুল, এই প্রতীকে আপনাদের সবাইকে বোতাম টিপতে হবে। আপনারা গতবারে মমতা ব্যানার্জিকে হারিয়ে আমাকে জিতিয়েছিলেন। গত 5 বছর একদিকে নন্দীগ্রামের সনাতনীদের রক্ষা করা, অন্যদিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বর্ণ ধর্ম নির্বিশেষে যারাই আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কাজ করেছি। যারা আমাকে বা আমাদেরকে ভোট দেন না, সেই মুসলমান রামপুরহাটের বকটুইতে তৃণমূলের নিজের গোলমালে ভাদু আর আনারুল শিকল তুলে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছিল। মুসলমানরা ভোট দেয় মমতাকে, মমতা যাওয়ার আগে আমি গেছি। বিরোধী দলনেতা তার যে কর্তব্য, তার যে ধর্ম, সেই ধর্ম আমি পালন করেছি। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙা হয়েছে, হাইকোর্টের অনুমতি নিয়ে আমি পৌঁছে তাদের পাশে পৌঁছেছি। ধুলিয়ান শামশেরগঞ্জে 10টা হিন্দু বাড়ি, হিন্দু গ্রাম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, নুন খাওয়ার বাটিটুকু পর্যন্ত নেই। আমি সেখানে পৌঁছেছি এবং সিপিআইএম করত 75 বছরের হরগোবিন্দ দাস, 45 বছরের চন্দন দাস, তাদেরকে পশু কাটার ছুরি দিয়ে খুন করা হয়েছিল। আমি তাদের কাছে পৌঁছেছি। কখনো মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরের মূর্তিকে ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি।
হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল, সেখানেও আমি পৌঁছেছি। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, সেখানেও পৌঁছেছি। কলকাতার গার্ডেন রিচে দুর্গাপূজায় গায়ত্রী মন্ত্র চণ্ডী পাঠ করা যাবে না, এটা আমাদের এলাকা, সেখানেও ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসেছি। এর বাইরেও কখনো সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, পেনশনারদের প্রাপ্য অধিকার ডিএর লড়াইতে পাশে থেকেছি। পঞ্চায়েত নির্বাচনের পরে মগরাহাটে সিপিএম আইএসএফ এর মুসলমান কর্মীদের মেরে ঘরছাড়া করা হয়েছিল, ত্রাণ নিয়ে পৌঁছেছি দল না দেখে। 26,000 চাকরি বাতিল, যোগ্য চাকরি প্রার্থীদের লড়াইতে আপনাদের বিরোধী দলনেতা আগে পৌঁছেছে। কখনো ময়নাগুড়িতে তফসিলি জাতির মহিলার উপরে গণধর্ষণে কলকাতা থেকে আমি আগে পৌঁছেছি। কখনো কালিয়াগঞ্জে ক্লাস 12 এর ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে ধর্ষণ করে খুন হয়েছে, মমতা ব্যানার্জি যায়নি, বিরোধী দলনেতা গেছে। হাঁসখালিতে ক্লাস 9 এর নবশূদ্র শিডিউল কাস্ট পরিবারের ছাত্রীকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, সেদিনও আমি প্রতিবাদী মুখর হয়েছি। অভয়ের মা বাবা আমাকে তাদের আত্মীয় বলে দাবি করে। আরজি করে ডাক্তার বোনের গণধর্ষণ, তার উপরে অত্যাচার করে খুন করার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই রাজ্যের একজন নিজেকে সংবেদনশীল মানুষ হিসেবে দাবি করে প্রত্যেক দিন তাদের লড়াই আন্দোলনে সাথে থেকেছি। তাই আপনাদের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, গতবারে মালিককে হারিয়েছেন, এবারে ভাড়া করে কর্মচারী নিয়ে গেছে। মালিককে যত ভোটে হারিয়েছেন, বিক্রি হয়ে যাওয়া ভাড়াটিয়া কর্মচারীকে আপনারা তার থেকেও অনেক বেশি ভোটে হারাবেন, এ বিশ্বাস আমি রাখি। আমি আপনাদেরকে মাছ মাংস মন্ডা মিঠাই খাওয়ার দিতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে শান্তিতে রেখেছি। 2021 নির্বাচনের পরে 2021 2রা মে চিল্ল গ্রামের দেবব্রত মাইতি, তার খুন, 4 জন হাত পা ভেঙে দেওয়া আপনারা ভুলে যাবেন না, ভুলে যাবেন না। দক্ষিণ কেন্দ্রামারি 45টা হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া ভুলে যাবেন না। তারাচন্দ বাড়ে 17টা হিন্দু বাড়ি লুট করা আপনারা দয়া করে ভুলে যাবেন না। অন্যদিকে 23-এর পঞ্চায়েতে 17-র মধ্যে 11 পঞ্চায়েত জিতেছি, 2টো ব্লক জিতেছি, কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও গোলমাল করতে দিইনি। ভেকুটিয়া সোনাচূড়াতে 2টো ঘটনা ঘটেছিল। আমি আমাদের দলের নেতাদের বলেছি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। সুফিয়ান শাহউদ্দিনরা, হাবিবুররা, আল রাজিরা, তারা যা করে এই কাজ আমরা করতে পারি না। আমাদের ধর্ম এই জিনিস শেখায় না। আপনারা দেখেছেন 24-এর লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000 ভোটে জিতেছে। নন্দীগ্রামের ব্যবধান
2000-এর বদলে 8200 হয়েছে। কোথাও ঝামেলা করতে দিইনি, কোথাও হামলা করতে দিইনি। আর তৃণমূল কংগ্রেস তার যে নেতারা আছেন এই ব্লকে, তারা কি কি করেছে আরো শুনুন। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হয় না, কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রং পরিবর্তন হয় না, এখানকার এই জঙ্গিগুলো, মৌলবাদী নেতাগুলো যারা টাউন ক্লাবে ককটেল বোমা ফাটিয়েছিল, তারা রানী চকে অপর্ণা, বয়ালের গোপাল চকে রিনা, তাদের উপরেও অত্যাচার করেছিল। 2024 লোকসভার ভোট ছিল 25 মে। 23 মে রাত্রে মনসা বাজারে রাধারানী আমাদের রথিবালা আড়ি, তাকে থেতলে খুন করেছে 65 বছরের বৃদ্ধা শিডিউল কাস্ট পরিবার। কাঞ্চননগরে ভূমি উন্নয়ন ব্যাংকের ভোট ছিল। আপনারাও যারা কৃষি ঋণ নেন তারা ভোট দিতে গেছিলেন। দুপুর বেলা 1টা 400 পুলিশ, অ্যাডিশনাল এসপি, 10টা মিডিয়া, 5000 লোক ভোট দিচ্ছে। এই গুন্ডাগুলো দাউদপুরের শামসুল, শামসাবাদের মনসুর, গড়চক্রবেড়িয়ার আলরাজি, হাজরাকাটার শাহউদ্দিন, জাকির, এরা ভোটারদের উপরে সবার সামনে এত বড় বড় শক্তিশালী বোমা নিক্ষেপ করছে। আজকে আমি আপনাদেরকে শান্তিতে রাখার মন্ত্র নিয়ে নন্দীগ্রামকে আগলে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, উন্নয়নও আমি করেছি। এইচডিএ চেয়ারম্যান, এই যে ঢালাই রাস্তা দিয়ে আমি এলাম, চৌরঙ্গি বাজার দিয়ে আমগেছিয়া যাব, লোহার রড দিয়ে বানানো। নন্দীগ্রামের সঙ্গে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। আপনি নন্দীগ্রামের শহীদ পরিবারের রক্ত মারিয়ে হয়েছেন বলেই 2011-তে হয়েছেন, নইলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনি কি কি অন্যায় করেছেন? 6 জন শহীদ পরিবার ডেথ সার্টিফিকেট দেননি, আমি হাইকোর্ট করে আদায় করতে হয়েছে। লজ্জা লাগে না আপনার? 4 জন শহীদ পরিবারকে তৃণমূলের নাম লিখায়নি বলে সরকারি টাকা দেননি, 4 16 লক্ষ টাকা। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সুব্রত মুখার্জি মন্ত্রী থাকার সময় জল প্রকল্প এনেছি। ওখানে চক্কামিনাতে ট্যাঙ্কার রিজার্ভ বার হয়ে গেছে, নরঘাটে দেখবেন। হরিপুর থেকে ঘোলপুকুর, সোনাচূড়া রাস্তার পাশে পাইপগুলো উঁচু হয়ে পড়ে আছে, নোংরা জমছে, জং পড়ছে, পাইপগুলো পাততে দেননি। জলটাকে শুধু বিজেপি খেত, আপনার আলালের দুলাল জাহাজ বাড়ির মালিক সুফিয়ান খেত না, তার জামাই নান্টু খেত না। আপনি আর কি অন্যায় করেছেন? রেল প্রকল্প এনেছিলাম আমি এমপি থাকার সময়। নন্দীগ্রাম থেকে, বটতলা থেকে দেশপ্রাণ বাজকুল অব্দি রেলপথে যুক্ত হবে নন্দীগ্রাম। 80 একর জমি দরকার ছিল, 74 একর জমি রেলের হাতে ছিল, আর 6 একর জমি দিলে
আমি নির্বাচনের আগেই আপনাদের রেলগাড়িতে চড়িয়ে দিতাম। 6 একর জমি দিল না নন্দীগ্রামের লোক। আরে রেলে কি শুধু হিন্দুরা চড়ত? মুসলমানরাও চড়ত। আমিও 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনি যা যা অন্যায় করেছেন তার হিসাব আপনারা 23 তারিখে নিন। কারণ মমতা ব্যানার্জি নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন। শুধু হারবেন না, প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। আপনি প্রার্থী খুঁজে পাননি। আমি তো চেয়েছিলাম সব জায়গায় বলেন আমি নাকি গণনায় কারচুপি করে আলো নিভিয়ে জিতেছি। তা আপনার যদি এত দম, আরেকবার দাঁড়ালেন না কেন? আমি তো অপেক্ষায় ছিলাম। আমি শেষ দিন দেখলাম ওদের দলে লোক নেই। আইপ্যাকের বাবুরা একজনকে কিনলেন কেজি দরে, তার আবার বহু রঙ্গ নাম আমি বলবো না, কেউ চেনে না তাকে। এখানে যদি ছেড়ে দেন কেউ খুঁজেই পাবে না তৃণমূলের প্রার্থীকে। এর থেকে বামপন্থী কবির মোহাম্মদকে বেশি লোক চেনে। আমার সঙ্গে উনার দেখা হয়েছে একটু আগে, আমি নমস্কার করেছি, ভদ্রলোক। তিনি আবার ভাষণ দিয়ে যাচ্ছেন নীতির কথা। তিনি জানেন বয়ালের গ্রাম পঞ্চায়েতে পদ্ম ফুলের মেম্বার। আমি অবজেকশন দিলে নমিনেশন কেটে যেত। আর ওরা বলতো শুভেন্দু অধিকারী মালিককে তো ভয় পায়, কর্মচারীকেও ভয় পাচ্ছে। আমি অবজেকশন দিইনি বন্ধু। কি বিচিত্র রঙ্গ। হ্যাঁ, আমি তৃণমূল করতাম 6 বছর আগে। হ্যাঁ, আমি এমএলএ মন্ত্রী ছিলাম। কিন্তু আমি সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপির মেম্বার হয়েছি। 23 নভেম্বর 2020 এইচডিএ ছেড়েছি, 27 নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি, 16 ডিসেম্বর এমএলএ ছেড়েছি। একজন স্বাধীন নাগরিক হিসেবে অন্য দলের মেম্বারশিপ নিয়েছি। আর ইনি বয়ালে পদ্ম ফুলের মেম্বার, আর ভোটে লড়ছেন ছিন্নমূলের প্রতীকে। উনি জানেন জিতবেন না, কিন্তু পঞ্চায়েতটা থাকুক, করে খাওয়ার জায়গা তো, মালকড়ি তুলতে হবে। তা জাল আর গামছা দুটা কেন যাবে? যে কোনো একটা যাক। তাই তিনি পঞ্চায়েত মেম্বারশিপ রেখে দিয়েছেন। ভোট আপনারা করুন। এখন যদি ভাতা টাতা ইত্যাদি মিলে, পিএম কিষাণ সব মিলে আপনার বাড়িতে 6,000 টাকা ঢোকে, 1 জুন বিজেপি সরকার তৈরির পরে 12,000 টাকা পাবেন। যদি 12,000 টাকা ঢোকে তাহলে 24,000 টাকা পাবেন। কিভাবে? মহিলাদের 1,500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3,000। যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1,000 পান বার্ধক্য বিধবা, দিব্যাঙ্গ, 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9,000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী সেটির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয়ে চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন।
5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন, মহিলারা, বোনেরা, কন্যারা, গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেব। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, শিল্প তাড়িয়েছে। এই নন্দীগ্রামে 30,000 ছেলে বাইরের রাজ্যে কাজ করে, জানেন? নন্দীগ্রাম একে 18,204 জন ছেলে কোথায় কাজ করে জানেন? উড়িষ্যা বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশ বিজেপি, কেরালায় কিছু আছে। এই 18,204-এর মধ্যে আবার মমতাকে যারা ভোট দিয়েছে সে 10,000 মুসলমানও আছে। এরা আমাদের এখানে বলে হিন্দুর পার্টি, আর বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে আর মমতার রাজ্যে টাকা পাঠায়। এটাই কঠিন বাস্তব। 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমা ছাড় দেব। 6 মাসের মধ্যে সরকারি 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে, শিক্ষক সহ। কার্বন কপিতে পরীক্ষা হবে, যা লিখবেন 1 কপি বাড়িতে নিয়ে আসবেন, কেউ নাম্বার চেঞ্জ করতে পারবে না। আপনারা বিজেপিকে আনুন, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো, আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার। মাঝখানে কোনো দালাল থাকবে না। মৎস্য সাথী প্রকল্প চালু হবে এবং শিক্ষাক্ষেত্রে PM-শ্রী চালু হবে। আনুন বিজেপিকে। ধর্ষণ শব্দটাকে তুলে দেব। কেউ যদি ধর্ষণ এর মতো কুকাজ করেন, সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেব। আরজি করের মা পানিহাটিতে বিজেপির প্রার্থী বলছে আমার মেয়ের বিচার দিতে পারে একমাত্র বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে প্রার্থী। কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল বিজেপির পতাকা হাতে রাস্তায়। মা বোনেরা জাগুন, দেবী শক্তি জাগুন। এই অন্যায় মেনে নিতে আমরা পারবো না। বিজেপি বলছে লাখপতি দিদি বানাবো, মহিলা নিরাপত্তায় দুর্গা স্কোয়াড বানাবো, মহিলা পুলিশের ব্যাটালিয়ন গড়ব মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণির নামে। আর মমতা ব্যানার্জি বলছে মহিলারা সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোবেন না। এই তফাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির। আমাকে জেতাবেন তো? জেতাবেন তো বড় মার্জিনে? আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করব। হিন্দু গ্রামগুলোতে তৃণমূলের পতাকা আছে, মুসলমান গ্রামগুলোতে বিজেপির পতাকা নেই। মুসলমান গ্রামে বিজেপি প্রার্থী প্রচার করতে পারে না, হিন্দু গ্রামে তৃণমূল প্রার্থী প্রচার করে। আপনারা কবে ঐক্যবদ্ধ হবেন আমি জানতে এসেছি। মোহাম্মদপুর হাই মাদ্রাসা বুথে আমি পাই 2টা, তৃণমূল পায় 800। মোহাম্মদপুর হাই স্কুল বুথে, হিন্দু প্রধান বুথে 700 ভোট পড়লে আমি পাই 400, তৃণমূল 250, সিপিএম এবং অন্যান্যরা 50। একটু ভেবেছেন? একটু ভেবেছেন? আপনারা ভাগ হচ্ছেন, ওরা কিন্তু ঐক্যবদ্ধভাবে ভোট করছে। আপনি ভাবুন, ভাবতে থাকুন। মোথাবাড়ি, মালদা, মুর্শিদাবাদ কার জন্য হয়েছে? তার নাম মমতা। ভাবতে থাকুন। 85% থেকে 65% হয়ে গেছেন। এই অঞ্চলে সংখ্যালঘু হয়ে আছেন। মুর্শিদাবাদের সনাতনীদের অবস্থার দিকে তাকান।
আর ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আমি আশা করব যদি হাই মাদ্রাসা বুথে আমাকে একটা ভোট না দেয়, তাহলে মাথায় টিকা, ধুতি পরা, গলায় তুলসী রাখা, বিবাহিত মা বোন দিদি হাতে শাঁখা পলা সিঁদুর রাখা, ঘরে তুলসী মঞ্চ থাকা ভোটাররাও তাদের বুথে তৃণমূলকে শূন্য করবে। তাই তো? ঢুকলো মাথায়? ঢুকলো? ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। आप लोग पीछे रहो, फर्स्ट स्टेप पे वो खड़े रहेंगे, आप नीचे रहो। कोई बात नहीं। কল্পনা সভাপতি, মহাদেব সভাপতি, তৃণমূলের মহিলা মোর্চার নেত্রী, তারা দলে যোগদান করছেন। আমি ব্লক নেতৃত্ব চন্দন দাস, মন্ডল সভাপতি ধনঞ্জয়, মন্ডল নেতৃত্ব মনোজ এবং আমাদের সিনিয়র লিডার সমীর অগস্তিকে বলবো যোগদান করার। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতৃশক্তি জিন্দাবাদ, মাতৃশক্তি জিন্দাবাদ, মাতৃশক্তি জিন্দাবাদ। चलो दादा दादा শুভেন্দুদা 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 5 মিনিট সময় 5 মিনিট আমি নেব। দুটো পোস্ট কোথা থেকে এসছি জোর গাড়ি নিচে নেবে সঙ্গে হরি লাগবে না আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা কথা বলবো শুভেন্দু অধিকারীর সঙ্গে। একটা ট্রেন লক্ষ্য করা গেছে যে 21 সালে গোটা রাজ্য জুড়ে যে 75টা সিট দেখা গেল যে অন্যান্য জেলাগুলোতে দেখা যাচ্ছে ক্রমশ বিজেপির দিকে জমি বাড়ছে, রাজনৈতিক জমি বাড়ছে। পূর্ব মেদিনীপুরে কি এমন হলো এত দ্রুত 24-এ আসতেই 90%-এর বেশি আসনে অগ্রগতি আপনার? দেখুন, এখানকার মানুষরা নিজেদেরকে সমর্থন করে, স্থানীয় স্তরে আমরা সবাইকে নিয়ে চলি, মানুষের আস্থা ভীষণ দুর্বল। আর আমি গোটা রাজ্যে কাজ করলেও আমার যেহেতু এটা সর্বক্ষেত্র জন্মভূমি, আমি সেখান থেকে নির্বাচিত কাউন্সিলর, বিধায়ক, সাংসদ ইত্যাদি হয়েছে। 6টা-8টা বড় নির্বাচনে লড়লাম 2001 থেকে 2007। স্বাভাবিকভাবে এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে অল্প কিছু ভূমিকা আমি গ্রহণ করেছি এবং তার ফলে এখানে বিজেপির যে বেস ছিল আমি আসার আগে, সেটা তো একটা বেস তৈরি হয়েছিল। 37% ভোট পেয়েছিল। 2024-এ সেটা 50%।
আমার বিশ্বাস এবারে আমরা 16টা আসনই অনেকে এটা রাজনৈতিক মহলে বলা বলি করে যে এটা যে ভোটটা বাড়ছে র্যাপিডলি তার একটা বড় কারণ হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর ভোট। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর ভোট? পার্টি বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, কিন্তু কাউকে না কাউকে মানুষকে জাগানোর কাজ করতে হয়, মানুষ দায় বিপদে পড়লে পাশে দাঁড়াতে হয়। প্রচুর অত্যাচারেরা করে এক শ্রেণীর মৌলবাদী লোকদের, যে সব মুসলমান খারাপ আমি কোনোদিন বলি না। এক্ষুনি তো আমার প্রতিদ্বন্দ্বী যে যিনি ছিলেন 16 সালে কবির মোহাম্মদ সাহেব হাত মেলালেন। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও তা আমার সঙ্গে ভদ্র সম্পর্ক আছে। এখানে তৃণমূলের চিটিংবাজ জঙ্গিদের হাতেই তৃণমূল নেতৃত্ব, তার মধ্যে আবার শিক্ষক আহমেদ সাহেব, তাকে আমি কখনোই ওই সুফিয়ান সাউদ্দিনের সঙ্গে একসাথে খেলব। এই যে জায়গাটা থেকে আমরা একজন মানে যেভাবে বিজেপি বা হিন্দুদের উপরে বিভিন্ন স্তরে অত্যাচার করা হয়েছে, এমনকি কিছু মুসলিম ছেলের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের এই রাজারাম চকে মাসুদকেও জেল খাটানো হয়েছে, আব্বাস বেগকে জেল খাটানো হয়েছে। সেক্ষেত্রে আমি তাদেরকে দ্রুততার সঙ্গে সাহায্য সহযোগিতা দিয়েছি। সেই কারণে এখানে কর্মীদের মধ্যে একটা জোশ আছে যে আমাদের সবকিছু চলে গেলেও আমাদের গোটা কাপড় আর নুন ভাতটা আমাদের জেলে গেলেও আমার বাড়ির লোক না খেয়ে থাকবে। শুভেন্দু আছে বা শুভেন্দু দাদা আছে। এইটা বলা হচ্ছে যে এইটা একটা স্থানীয় স্তরে বা আঞ্চলিক স্তরে এদের ভালোবাসার ভরসার কিছুটা জায়গা আমি তৈরি করতে পেরেছি। সেই কারণে প্রত্যেকের মানসিকতাই কিন্তু বিজেপি, প্রত্যেকের নেতা নরেন্দ্র মোদী। সেইটা আর একটু এখানে গতি পেয়েছে এই শেল্টার বা বিশ্বাসটা দিতে পেরেছি বলে খানিকটা পাই। তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে আপনি যখন হারিয়েছেন নন্দীগ্রামে, তারপরে এই প্রার্থী বর্তমান প্রার্থী আপনাকে কতটা বেগ দিতে পারবে? তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে আপনি প্রার্থীর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না, লড়াইটা রাজনৈতিক। কিন্তু তৃণমূল কংগ্রেসই 2021-এ যে উচ্চতায় নির্বাচনটা নিয়ে গেছিলেন, তারাই নিজেরাই এই নির্বাচনটাকে কোন জায়গায় নিয়ে গেছেন তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। দেখুন, আমি প্রত্যেক বুথে যেতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়, ভবানীপুর আছে, আরও বিভিন্ন দায়িত্বের সঙ্গে কাজ করতে হয়, শ্রমিকদের সঙ্গে একসঙ্গে মিলে অনেক কাজ করতে হয়। আমাদের চার্জশিট ঘোষণা, সংকল্পপত্র ঘোষণা, প্রধানমন্ত্রীর কোনো সভা যাওয়া, অমিত শাহজির সভা অ্যাটেন্ড করা, যোগীজির সভা অ্যাটেন্ড করা, এইরকম বহু কর্মকাণ্ডে আমার দায়বদ্ধতা থাকে বিরোধী দলনেতা হিসেবে। তারপরেও আমি 17টা গ্রাম পঞ্চায়েতে এখানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই 17টা গ্রাম পঞ্চায়েতে আমি একবার করে আমার আবেদনটা পৌঁছে দিচ্ছি। এরা এক বাক্যে বলছে যান ভবানীপুরে, আমরা আপনার ভোটটা দেখে নেব। আর কারণ এই কদিন আগে এখানে 100 বছরের প্রাইমারি স্কুলের উদ্বোধন হয়েছে, সেখানে আমাকে পেয়েছে। তার কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছে, দুর্গাপূজা আমাকে পেয়েছে। নেতাজি সঙ্গের প্রোগ্রামে আমি কতবার এসেছি, অসংখ্যবার। অতএব নতুন করে যাদের নাম গোত্র পরিচয় নেই তারা এসে পরিচিতি দিক, অটোবায়োগ্রাফি জানা। আমার পরিচয় বিবরণ দেওয়ার এই এলাকার মানুষের কোনো প্রয়োজন নেই। আর এখানকার যারা বয়স্ক লোকরা আছেন তারা আমাকে 2004 থেকে দেখছেন, তারা আমাকে লক্ষ্য রাখেন। আমার জামার ব্র্যান্ড চেঞ্জ হলো কিনা, আমার হাতে ঘড়ি উঠলো কিনা, আংটি এলো কিনা, গলায় চেন এলো কিনা, চুলের ছাঁট বদলানো কিনা, রূপের ছাঁট চেঞ্জ হলো কিনা, জুতোর ব্র্যান্ড বদলানো কিনা, গাড়ি বদলানো কিনা, গাড়ির কালার বদলানো কিনা, এগুলা না। আমি বলছি এদের চোখে আমার কোনো পার্থক্য এরা দেখতে পাই। 2004-এর শুভেন্দু যা, 2026-এর শুভেন্দু তা। তাই এদের হৃদয়ে আমি আছি, এরা আমার হয়ে ভোটটা করবে এবং নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি শেষ বড় নির্বাচনে 8,200 ভোটে এগিয়েছিল, তার থেকেও বড় ব্যবধানে এখান থেকে বিজেপি জিতবে। শুভেন্দু নিমিত্ত মাত্র। আচ্ছা, ভোটটা দিতে হবে পদ্ধতি। 2021 সালে প্রতীক সর্বোপরি। 2021 সালে নেতা আমাদের নরেন্দ্র মোদী, জয় আমাদের লক্ষ্য, বিজয় আমাদের সংকল্প, তাই তো? দাদা এই জায়গাতে আপনার লড়াইয়ের জায়গাটা, এই জায়গাতে কোনটা প্রাধান্য পাবে? কর্মসংস্থান না যে আপনি মন্দির নিয়ে একটা প্রস্তাবিত বহুমুখী উন্নয়ন। আমি যখন এইচডিএ চেয়ারম্যান ছিলাম, বন্ধ থাকা রেলপথের কাজও যেমন চালু করেছি,
জল প্রকল্পও যেমন এনে দিয়েছি, বিদ্যালয়গুলোকে আমি সাজিয়ে দিয়েছি, কলেজের বিল্ডিং নির্মাণ করে দিয়েছি, সেচের খাল খনন করে দিয়েছি। যে বড় খাল এইচটি ক্যানেল তেরাপিঠিয়া থেকে একদম ইডিঞ্চি পর্যন্ত আমার আমলে খনন হয়েছে। ঢালাই রাস্তা, পিচের রাস্তা হয়েছে। দীনবন্ধুপুর লকগেট থেকে গেন্দামারি খেয়াঘাট নদী ভাঙন রোখার কাজ হয়েছে। জেলিংহামে নদী ভাঙন রোখার কাজ হয়েছে। এবং হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ যেহেতু হয়নি, জেটি তৈরি করে দিয়েছে। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামে ব্রিজ বিজেপি বানাবে, কারণ ওটা জাতীয় জলপথ। হোল্ডার সেতু বানাবো, সংকল্পপত্রে আছে, রামেশ্বরমের মতো, কারণ ওখান দিয়ে জাহাজ যায়। মমতার মতো আমি মিথ্যাবাদী নই। উনি গতবারে বলে গেছিলেন ব্রিজ বানাবেন, ভুলে গেছেন, ভোট অনেক পেয়েছেন। আমরা ফোল্ডার ব্রিজ বানিয়ে দেবো, আমরা এগুলো বলেছি। তাই উন্নয়নটা হবে বহুমুখী, তার সঙ্গে নিশ্চিতভাবে কর্মসংস্থান। আমার সময়কালে এমএসকে, এসএসকে, আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন স্তরে অনেক কয়েক হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছেন বিভিন্ন। এমনকি হলদিয়ার কলকারখানাতেও বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে কাজ পেয়েছেন। আগামী দিনে জেলিংহামে যে 2200 কোটি টাকা মোদিজি স্যাংশন করেছেন জাহাজ তৈরি এবং রিপেয়ারিং কারখানা, সেখানেও কর্মসংস্থান হবে। মুম্বাইতে, গুজরাটে পড়ে থাকা পরিযায়ী শ্রমিককে বাড়িতে এনে কাজ আমরা দেব। কাটা কাপড়ের কাজ, লেদারের কাজ, এখানে হাতের কাজ জানে না এমন কোনো ছেলে নেই। তাদেরকে এখানে যদি বাজার তৈরি করে ট্রেনিং দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে করা যায়, অনেক ভালো জিনিস হবে। ঘরে ঘরে গ্র্যাজুয়েট ছেলে রয়েছে। এক একটা বিদ্যালয়ে দেখবেন কলেজের মতো, তারা চাকরি পায় না কারণ তাদের টাকা নেই। আপনি নিজে দেখেছেন শিক্ষক দুর্নীতি মামলায় সুফিয়ানের নাম এসেছে। 4 কোটি টাকা তিনি নিয়েছেন চাকরির জন্য, এটা চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। ন্যাচারালি সবাই জানে যে আমি চলে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস কি কাণ্ডটা করেছে। আমি থাকার সময়ও দুর্নীতি যেগুলো করেছে তার প্রতিবাদ আমি দলে থেকে করেছি। আমফানের ঝড় হয়েছিল, সেখানে 20,000 টাকা করে ঘর ভাঙার টাকা এসেছিল। তৃণমূলের নেতারা লুট করেছিল টাকা। আমি এবং মেঘনাথ পাল 186 জন তৃণমূল নেতার চেক বিডি অফিসে ফেরত করিয়েছিলাম। এই উদাহরণও আছে। ক্যামেরাটা নামান সামনে থেকে ना ले रिस्क वो पोल स्कैम में है इसलिए अरेस्ट हुआ। उसी पे टीएमसी कह रही है कि टूल जैसा यूज कर रही है ईडी, ईडी को टूल जैसा यूज कर रही है बीजेपी। उनका क्या है, आई वो कोर्ट में लड़े। वो लोग तो जब समन मिला था तब कोर्ट में गया था, दिल्ली हाई कोर्ट में, सुप्रीम कोर्ट में। कोर्ट किसका बाद में चलता है, डॉक्यूमेंट के ऊपर चलता है। कोर्ट किस लिए उसको नॉट टू टेक एनी कोर्सिव एक्शन नहीं दिया, क्यों नहीं दिया हायर कोर्ट? उसको कुछ पूछना है तो लड़ना है तो कोर्ट में जाकर कीजिए। मीडिया के सामने बोलने से कोई फायदा नहीं होगा। टीएमसी जो चोर है सबका पता है, बिहार में जनता का आवाज है। 15 साल हम चोर को दिया, 35 साल वाम को दिया, 5 साल राम को दूंगा। सम्राट जाधव बिहार में नया सीएम हुआ है। आई वेलकम, वेरी गुड लीडर, मेरा पर्सनल